আজকে নতুন চ্যাপ্টার একটা শুরু করব, সেটা হচ্ছে অ্যামিন। অ্যাকচুয়ালি এটা অ্যামিন, তোমার চ্যাপ্টারের নাম কি লেখা আছে? নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড। নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড। এই নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড তোমাদের অনেকগুলো আছে। যেমন কি কি আছে? সায়ানাইড আছে, RCN। আইসোসায়ানাইড আছে, RNC। নাইট্রো আছে, RNO2। আর কি আছে? আইসোনাইট্রাইল পড়বে তোমরা এইভাবে। আর আছে তোমাদের অ্যামিন, এটা। তো অ্যাকচুয়ালি দেখো, এই টপিকগুলো তোমাদের বইয়ের ফার্স্টে দেওয়া আছে। অলরেডি আমরা অ্যামিন পড়তে গেলেই অলরেডি এগুলো আমরা পড়ে নেবো, তাই আমরা অ্যামিন থেকে স্টার্ট করছি। দেখো, প্রথম যেটা আমাদের জানতে হবে, অ্যামিন যৌগ কোথা থেকে তৈরি হয়। আমরা প্রথমত পড়েছি অ্যামোনিয়া, যার সংকেত হচ্ছে NH3। এরপর থাকে একটা লোন পেয়ার। এই যে তিনটে হাইড্রোজেন পরমাণু থাকে এখানে, এটা থাকে লোন পেয়ার। এই তিনটে হাইড্রোজেন পরমাণুকে আমরা যদি কোনো গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত করি, গ্রুপগুলো কি হতে পারে? হতে পারে সেটা অ্যালিফ্যাটিক গ্রুপ বা হতে পারে সেটা অ্যারোম্যাটিক গ্রুপ। তো এই হাইড্রোজেন পরমাণুকে আমরা প্রতিস্থাপন করব কি দিয়ে? যে কোনো গ্রুপ দিয়ে। এই আরটা কি হবে? অ্যালিফ্যাটিক অর অ্যারোম্যাটিক। যে কোনো গ্রুপ দিয়ে যদি প্রতিস্থাপন করি তাহলে আমরা কি পাবো? দেখো, এই নাইট্রোজেন পরমাণুর কাছে কটা হাইড্রোজেন থাকবে? দুটো থাকবে, আর একটা আর যুক্ত হবে। তো আমি একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারি, দুটো হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারি। তাহলে কি হবে? দুদিকে আর, এটাও হতে পারে, আবার এটাও হতে পারে, তিনটেও প্রতিস্থাপন করে দিতে পারি। তো এইগুলোকেই বলা হচ্ছে পরপর অ্যামিন। এবার আমরা যেভাবে ডিগ্রি নির্বাচন করি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তো এই অ্যামিন গুলোর ক্ষেত্রেও কিন্তু ডিগ্রি নির্বাচন রয়েছে। অন্যান্য যৌগের ক্ষেত্রে আমরা কিভাবে ডিগ্রি নির্বাচন করি? যেমন সাপোজ ধরো, আমরা এর আগের চ্যাপ্টার পড়ে এলাম অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। ধরো কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার তোমাকে বললাম। কার্বক্সিলিক গ্রুপটা কি? COOH। তো এর ক্ষেত্রে ধরো এটা দেওয়া আছে CH3 CH3 CH3। তোমাকে বলা হলো এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা দিয়েছি, এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। কি করে বুঝলাম? নাই, এই কার্বক্সিলিক গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা কতগুলো কার্বনে যুক্ত আছে সেটার দিকে দেখি। মানে এর, এই কার্বনটা যতগুলো কার্বন যুক্ত আছে সেই কার্বনটার উপর ডিপেন্ড করে, এর উপর তো ডিপেন্ড করে হয় না। কিন্তু অ্যামিনের ক্ষেত্রে এভাবে কিন্তু কাজ করবে না। অ্যামিনের ক্ষেত্রে কিভাবে হয় না, এই নাইট্রোজেন পরমাণুটা যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকবে ডিরেক্টলি, সেটা হচ্ছে তার ডিগ্রি। তাহলে এখানে নাইট্রোজেন গ্রুপটা যুক্ত আছে কটা গ্রুপের সাথে? আর মানে তো একটা অ্যালিফ্যাটিক বা অ্যারোম্যাটিক গ্রুপ, তো ওটা হয়ে যাবে 1 ডিগ্রি। এই নাইট্রোজেনটা যুক্ত আছে কজনের সাথে? দুটো, আর মানে দুটো কার্বন যুক্ত গ্রুপ, তাহলে এটা হয়ে যাবে 2 ডিগ্রি। এখানে নাইট্রোজেনটা যুক্ত আছে তিনটের সাথে, তো এটা হয়ে যাবে 3 ডিগ্রি। তো এইটা হচ্ছে এদের ডিফারেন্স। যেমন আরেকটা ধরো অ্যালকোহল নিলাম, ধরো নেওয়া হয়েছে এইভাবে। এর আগে যতগুলো তোমরা চ্যাপ্টার পড়ে এসছো, ধরো এখানে OH আছে। এই OH গ্রুপটা যে কার্বনে আছে সেই কার্বনটার উপর ডিপেন্ড করে এর ডিগ্রি ডিটারমাইন হবে। এই কার্বনটা কতগুলো কার্বন যুক্ত আছে? তিনটে, তাই এটা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু এখানে কি এভাবে হচ্ছে? এখানে কিভাবে নির্বাচন হচ্ছে? ওই নাইট্রোজেন গ্রুপটা যতগুলো কার্বন যুক্ত আছে সেটার উপর ডিপেন্ড করছে না। মানে কিরকম, যদি এটা লেখা হয় 3 ডিগ্রি হবে, আমি এভাবেই অ্যামিনটাকে লিখতে চাই, ধরো এভাবে লিখলাম আমি, তাহলে তুমি বলো যে এটা কত ডিগ্রি অ্যামিন হবে? তাহলে 3 ডিগ্রি অ্যামিন হবে। তাই ডিফারেন্সটা বুঝতে পারলে কিভাবে ডিটারমাইন করা হয়? এটা কত হয়ে যাবে? 1 ডিগ্রি। কিন্তু এটা কত ডিগ্রি অ্যালকোহল ছিল? 3 ডিগ্রি। বোঝা গেছে ডিফারেন্সটা? তো এইভাবেই আমাদেরকে ডিগ্রি ডিটারমাইন করতে হবে বিভিন্ন গ্রুপের। দেখো, এর সাথে সাথে আরেকটা কথা আমাদের যেটা মনে রাখতে হবে, এইগুলো প্রত্যেকটা একটা যৌগ, মানে এদের প্রত্যেকের বেসিক ক্যারেক্টার আছে। কি ক্যারেক্টার আছে? বেসিক বা ক্ষারকীয় ধর্ম আছে। কেন? এই যে লোন পেয়ার, অ্যামোনিয়ার মধ্যেও লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা অন্য যে কোনো প্রোটনকে বা অন্য যাদের মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তাদেরকে দান করতে পারে। কিন্তু এখানে যে অ্যামোনিয়া গুলো আছে, অ্যামিন গুলো আমরা রেখেছি, এটার নাম অ্যামোনিয়া, এদের নাম হচ্ছে অ্যামিন। তো এগুলো সব এক একটা কার্যকরী গ্রুপ। তো এই গ্রুপগুলোর মধ্যেও কি আছে? নাইট্রোজেন পরমাণু, যার উপর কি আছে? লোন পেয়ার রয়েছে। তো এই লোন পেয়ার গুলো কি করতে পারে? প্রোটনকে বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কোনো যৌগকে দান করতে সক্ষম। তাহলে এরাও কি হবে? বেসিক। তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা তোমরা কম্পাউন্ড পড়বে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সল্ট পড়বে তোমরা। অ্যামোনিয়াম সল্ট না, ডাইজোনিয়াম সল্ট না, সেটা অন্য যৌগ। সেটা অ্যামোনিয়াম সল্ট না। অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়ামের সংকেত
অ্যামোনিয়াম তো এটা হয় NH4 প্লাস, অ্যামোনিয়া থেকে তো অ্যামোনিয়াম হয়, তাই না? তো এখানে অ্যামোনিয়াম সল্ট কিভাবে আসছে দেখো, দেখো এই যে লোন পেয়ারটা যদি দিয়ে অন্য কারোর সাথে বন্ধন যুক্ত হয়, সাপোজ এর কারোর সাথে বন্ধন করলাম, মানে এখানে আমি 4টে গ্রুপ দিয়ে দিলাম, 4টে আর গ্রুপ দিয়ে দিলাম, মানে এই নাইট্রোজেন পরমাণু কটা বন্ধন হয়েছে? 4টা সমযোজী বন্ধন আছে। তাহলে এর কি আর লোন পেয়ার আছে? তার মানে একটা নিশ্চয় অসমযোজী বন্ধন করে যুক্ত আছে এখানে। তার মানে এই নাইট্রোজেনের উপর এখানে পজিটিভ চার্জ থাকবে। তাহলে এই যে তিনটে ভালো করে খেয়াল করো, এই যে প্রথম যে তিনটে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই যে অ্যামিন গুলো আমরা লিখেছি, এর ক্ষেত্রে লোন পেয়ার অ্যাভেলেবল, এটা অন্য কাউকে দান করতে সক্ষম বা বেসিক ক্যারেক্টার হবে। বাট এই যে অ্যামিনটা লিখেছি, এটা কিন্তু আর অ্যামিন নেই, এটা কি হয়ে গেছে? এটা একটা সল্ট হয়ে গেছে, এটা তুমি আর অ্যামিন যৌগ বলতে পারবে না। কি বললাম বুঝতে পারলে? তো এর মধ্যে কিন্তু লোন পেয়ার নেই, এটার বেসিক ক্যারেক্টার নেই, এটা লবণ। তো এটাকে নিউট্রাল করার জন্য যে কোনো সল্ট, যে কোনো হ্যালোজেন থাকতে পারে, বা এখানে কোনো যে কোনো একটা সল্ট পার্ট এখানে চলে আসবে ওকে নিউট্রাল করার জন্য। কারণ ও তো আর পজিটিভ চার্জ নিয়ে তো স্টেবল হবে না, চার্জ স্পিসিস তো স্টেবল হয় না, ওকে নিউট্রাল করার জন্য কোনো একটা অ্যানায়ন এখানে বসিয়ে দেবে। তাহলে এরা হচ্ছে অ্যামিন আর এটা হচ্ছে অ্যামোনিয়াম সল্ট। এটা কত ডিগ্রি হতে পারে? তাহলে এখানে নাইট্রোজেন পরমাণু কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে? আর মানে তো কার্বন যুক্ত গ্রুপ, তাহলে 4টা আর আছে মানে 4টা কার্বন যুক্ত গ্রুপ, তাহলে এটা কত হবে? 4 ডিগ্রি। 4 ডিগ্রি মানে কি? কোয়াটারনারি বলা হয়, একে বলা হয় প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে টার্সিয়ারি, আর 4 ডিগ্রি হলে কি বলা হয়? কোয়াটারনারি। তো এটা হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। তো এইটা আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, নেক্সট পরে কথা হচ্ছে, তোমরা তো আইপিএসসি নেম গুলো তো করতে পারবে নিজেরা, ক্লাস 11 তো পড়েছো। তো আইপিএসসি নেম গুলো আমি আর বলছি না, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করে নেবে। আইপিএসসি নেম গুলো, আইপিএসসি নেম আর হচ্ছে আইসোমারিজম, এই দুটো একটু প্র্যাকটিস করে নেবে নিজেরা বাড়িতে। ক্লাস 11-এ যেমন যা যা শিখেছিলে, আইপিএসসি নেমের নিয়মগুলো প্রত্যেকটা মনে রেখে তোমাকে আইপিএসসি নেম করতে হবে। আচ্ছা, আইসোমারিজম থেকে আমি একটা টপিক তোমাদেরকে বলে দিই, যেটা অন্যান্য আইসোমার থেকে একটু ডিফারেন্ট, অন্যান্য যে কার্যকরী গ্রুপ থাকে না তার থেকে একটু ডিফারেন্ট। যেমন তোমাকে বলা হলো, এটা আমি যৌগ লিখছি, সাপোজ ধরো CH3 CH2 CH2 NH2 দেওয়া হলো, এটা কত ডিগ্রি অ্যামিন আছে? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, যদি আমি NH গ্রুপটাকে মাঝে দিয়ে দিই তাহলে কি আসবে বলো? CH3 CH2 and CH3 দিলাম, এটা কত ডিগ্রি অ্যামিন হবে? 2 ডিগ্রি অ্যামিন। এটা কত ডিগ্রি অ্যামিন হবে? 3 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, আইসোমার হতে গেলে প্রথম শর্ত কি? আণবিক সংকেত একই হতে হবে। তো দেখো এই যে তিনটে যৌগ আমি লিখে রেখেছি, তিনটে যৌগের আণবিক সংকেত তো একই। এবার এই যে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিন, তুমি বলতে পারো এখানে কি ধরনের আইসোমারিজম কাজ করছে? অবস্থান ঘটিত আইসোমারিজম হবে, নাকি শৃঙ্খল ঘটিত হবে, না ফাংশনাল গ্রুপ হবে, কি হবে বলো? আরো আছে টটোমারিজম, মেটামারিজম, কি হবে বলো? কোন আইসোমারিজম কাজ করবে? শৃঙ্খল। অবস্থানে তো মনে হতে পারে, এখানে স্যার নাইট্রোজেনটা সাইডে 1 নম্বর কার্বনে আছে, এটা মাঝে চলে এসছে, এটা আরো মাঝে চলে, এটা আবার শৃঙ্খল হয়ে গেছে। মনে রাখবে, আমি মেনশন করছি এই জন্য, এটা প্রায় ভুল হয়। মনে রাখবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ডিগ্রি যখন ডিফারেন্ট হয়ে যায়, সেখানে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করবে? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এটা হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমবেত রূপে কাজ করে, এটা মনে রাখতে হবে। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। অনেকে আবার মেটামারিজম লিখে দেয়, কিন্তু এটা মেটামারিজম হবে না। তার মানে 1 ডিগ্রি অ্যামিন আর 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিন এক একটা ভিন্ন ভিন্ন কার্যকরী গ্রুপ কিন্তু। যেমন অ্যালডিহাইড আর কিটোন, সেটা তো আমরা দেখেই বুঝতে পারি, তাই না? যদি তোমার এরকম দেওয়া হয় যে CH3 CH2 CHO, এটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত, আমি 3টে কার্বন দিয়ে কিটোনও বানাতে পারি, এটা তো দেখলেই আমরা চিনতে পারবো। কেউ যদি এভাবে ভুল করতে শুরু করে, কেউ যদি এভাবে বোঝার চেষ্টা করে যে এখানে সি ডবল বন্ড ভেঙে লিখেছি, কেউ যদি বলে স্যার এখানে কার্বনিল গ্রুপটা সাইডে ছিল আর এখানে কার্বনিল গ্রুপটা মাঝে চলে এসছে, তাহলে এটা অবস্থান বলে যদি কেউ,
তাহলে কাজ করবে। ওই লজিকটা যদি এখানে কাজে লাগাই কেউ, যে এখানে নাইট্রোজেন গ্রুপটা সাইডে ছিল লাস্ট কার্বনে, আর এখানে নাইট্রোজেন গ্রুপটা মাঝে চলে এসছে, আর এখানে নাইট্রোজেন গ্রুপটা আরো মাঝে 3টে কার্বনের মাঝে চলে এসছে, এটা তো দেখেই শুনে শৃঙ্খল বলে দেবে প্রথম চান্সে। বাট মনে রাখবে এগুলো ভুল হয় প্রচুর। এটা কি ধরনের আইসোমারিজম কাজ করবে? এটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আর এটা কেউ ভুলেও বলবে না যে পজিশন আইসোমারিজম, এই যে এটা লিখেছি, এটা কি কার্যকর? এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম কাজ করে। আর এটা যেটা হয়, আচ্ছা আরেকটা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এটা তোমরা তো শুনেছো, মেটামারিজম তো শুনেছো। মেটামারিজম টপিকটা কি বলতো? এটাও এক প্রকার আইসোমারিজম, কিন্তু এই মেটামারিজম কখন হয় জানো? এই অ্যামিনের মধ্যেও মেটামারিজম হতে পারে, কিন্তু মনে রাখতে হবে মেটামারিজম হওয়ার জন্য ফাংশনাল যে গ্রুপ থাকবে, ফাংশনাল যে গ্রুপটা থাকবে সেটাকে একই থাকতে হবে, ফাংশনাল গ্রুপটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। এটা আমাদের প্রথম শর্ত। অর্থাৎ আমাকে যদি এরকম বলে, শোনো, যদি এরকম একটা কম্পাউন্ড দেওয়া হয়, সাপোজ এই যে দুটো কম্পাউন্ড আছে, এটা কি আমরা বলতে পারি যে এটা মেটামারিজম? মেটামারিজম কিভাবে হয়? যে কোনো কার্যকরী গ্রুপের সাপেক্ষে যদি অ্যালিফ্যাটিক গ্রুপগুলো চেঞ্জ হয়। কি গ্রুপ চেঞ্জ হবে? অ্যালিফ্যাটিক গ্রুপ যদি চেঞ্জ হয়, তাকে আমরা কি নাম দেব? মেটামারিজম। তো এখানে এই নাইট্রোজেনের সাপেক্ষে এদিকে অ্যালিফ্যাটিক গ্রুপ কি আছে? মিথাইল। এদিকে কি আছে? ইথাইল। এখানে কি আছে বলতো? সবগুলোই কি আছে? মিথাইল। তাহলে তুমি তো বলতে পারো স্যার এখানেও নাইট্রোজেন ছিল, এর দুদিকে ছিল অ্যালিফ্যাটিক গ্রুপ, একটা মিথাইল একটা ইথাইল, এর ক্ষেত্রে 3টেই আছে মিথাইল, তাহলে কি এটা আমরা মেটামারিজম বলতে পারি? প্রথম শর্ত আগে কি দেখবে? ফাংশনাল গ্রুপ কি তোমার একই আছে? এক্ষুনি বললাম 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিন পরস্পর ভিন্ন কার্যকরী গ্রুপ, তাহলে ফাংশনাল গ্রুপ তো এক নেই, তাহলে এটা কখনোই মেটামারিজম হতে পারে না। একটা কোশ্চেন যেটা জেই মেনের পরীক্ষায় দিয়েছিল, এই যে যৌগটা আছে এর মেটামারিজম কি হবে বলো? এটা একটা অ্যামাইড টাইপের যৌগ, এই যে CONH এরকম টাইপের একটা যৌগ, এটা একটা অ্যামাইড যৌগ। তো এই যৌগটার মেটামারিজম করলে কি হবে? এটা জেই মেনের কোশ্চেন, বলো কি হবে মেটামারিজম? দেখো এই এই এটাই তো কার্যকরী গ্রুপ, এখানে এটা এর কার্যকরী নামটা কি? এটা হচ্ছে অ্যামাইড কার্যকরী গ্রুপ CONH2। তো তোমার এই কার্যকরী গ্রুপটাকে একই রাখতে হবে। তাহলে মানে কিভাবে করব আমরা? আগে তো এইটা বসিয়ে রেখে দেবো। এবার এটা তো বেনজিন নয়, এটা সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে ফিনাইল গ্রুপ। তাহলে এই গ্রুপটাকে ওদিকে নিয়ে যাও আর এই গ্রুপটাকে এই প্রান্তে নিয়ে চলে আসো। তাহলে এখন এই সাইক্লো যে হেক্সেন পার্টটা দেওয়া আছে এটা এদিকে আঁকো, আর বেনজিনটা এদিকে নিয়ে চলে আসো। এটা কিন্তু তুমি এভাবে করতে পারো, এটা দেখে মনে হবে জাস্ট এটা কি মনে হয় উল্টে দিয়েছি, না এরকম নয় কিন্তু। আমি কার্যকরী গ্রুপটা এই কার্বনের সাথে কে ছিল? সাইক্লোহেক্সেন। এখানে কিন্তু কার্বনের সাথে কে আছে? ফিনাইল গ্রুপ। তো এটার নামই হচ্ছে মেটামারিজম। তাহলে মেটামারিজমের একটু ধারণা কি এসছে? হয়তো ক্লাস 11-এ পড়েছিলে, ভুলে গেছিলে। যে মেটামারিজম কখন হবে? যদি কোনো কার্যকরী গ্রুপ একই থাকবে, তার দুদিকের যে অ্যালিফ্যাটিক বা যে সমস্ত সিস্টেম ছিল সেটাকেই পরিবর্তন করা হয়, জাস্ট কার্যকরী গ্রুপটা একই থাকবে, তাকে কি নাম দেওয়া হবে? তার নামই হচ্ছে মেটামারিজম। পারবে তো করতে? এবার দেখো পরের টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যামিন। তোমাদের বইতে অ্যামিনের প্রিপারেশন গুলো অনেকগুলো ভাগ করে দেওয়া আছে, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন। এখানে আমরা ওইভাবেই পড়বো। বেসিক্যালি তোমাদের প্রাইমারি অ্যামিন প্রিপারেশনটাই বইতে অনেকগুলো দেওয়া আছে, ওইটাই বেসিক্যালি পরীক্ষায় থাকে। তো দেখো অ্যামিন কিভাবে প্রিপারেশন করবো। এট ফার্স্ট যেটা আমরা করবো, তোমরা হ্যালোঅ্যালকেন চ্যাপ্টার থেকে পড়ে পড়ে আসছো, তো হ্যালোঅ্যালকেন চ্যাপ্টার থেকে আমরা পড়বো। অর্থাৎ ফার্স্ট যেটা করবো, ফ্রম হ্যালোঅ্যালকেন। হ্যালোঅ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যামিন প্রিপারেশন করবো। আচ্ছা হ্যালোঅ্যালকেন মানে কি? আরএক্স প্লাস আমরা নিয়ে নেব অ্যামোনিয়া। ওই চ্যাপ্টারের মধ্যে তোমাদের এই রিঅ্যাকশনের নাম দেওয়া ছিল, এটার নাম হচ্ছে হফম্যান অ্যামোনোলিসিস। কি নাম হবে এর নাম? হফম্যান অ্যামোনোলিসিস। নামটা লিখে নাও, হফম্যান অ্যামোনোলিসিস এই বিক্রিয়ার নাম। তো এতে কি কি লাগবে দেখো। ফার্স্টে আমরা নিয়েছি হ্যালোঅ্যালকেন, আর নিচ্ছি আমরা অ্যামোনিয়া।
কি হয় শোনো, এই অ্যামোনিয়া কিন্তু একটা নিউক্লিওফাইল, এটা কি জানো? নিউক্লিওফাইল। এটা কি ধরনের নিউক্লিওফাইল? এটা একটা নিউট্রাল নিউক্লিওফাইল। তোমরা বেসিক্যালি পড়েছো কি নিউক্লিওফাইল গুলোর উপর কি চার্জ থাকে? নেগেটিভ চার্জ থাকে, আর ইলেকট্রোফাইলের উপর পজিটিভ চার্জ থাকে। বাট এটা কি টাইপের হবে নিউক্লিওফাইল? এটা হচ্ছে নিউট্রাল। তো কেন? এর মধ্যে কি আছে? লোন পেয়ার আছে। অর্থাৎ নিউক্লিওফাইল হতে গেলে শর্ত হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকতে হবে। সেটা নেগেটিভ চার্জও থাকতে পারে, লোন পেয়ারও থাকতে পারে। তো এর মধ্যে কি আছে? লোন পেয়ার আছে। এখন যে আর এক্স দেওয়া আছে না, এর এই আর এর কাছে কি থাকে? ডেল্টা পজিটিভ চার্জ, আর এক্সটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। হ্যালোজেন গুলো কি হয়? পোলার হয়। কারণ এই যে আর মানে তো কার্বন, আর এক্স মানে তো হ্যালোজেন। তো কার্বনের থেকে এই হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? যথেষ্ট বেশি। ফলে কি হয়? এই কার্বনটা হয়ে যায় ডেল্টা পজিটিভ, আর এটা হয়ে যায় ডেল্টা নেগেটিভ। তাহলে এখন এই অ্যামোনিয়ার যে লোন পেয়ার, এটা সহজেই এই আর কে অ্যাটাক করতে পারে। কি করবে? পরে এক্সটাকে এখান থেকে বের করে দেবে। এটা কি টাইপের রিয়াকশন? সাবস্টিটিউশন রিয়াকশন। বোঝা গেছে কি কি বললাম? তো ফার্স্টে তাহলে কি হবে এখান থেকে? তাহলে এই অ্যামোনিয়াটা গিয়ে একে অ্যাটাক করবে। তাহলে আর এর সাথে কি যুক্ত হবে? NH3। আর পরে কি হবে? এইটা পুরোপুরি এখান থেকে ভেঙে বেরিয়ে যাবে। এখন এর কাছে চলে এলো পজিটিভ চার্জ, আমি এটার দিকে বাদও দিয়ে দিলাম। এটা কি চার্জ হয়ে যাচ্ছে? মাইনাস। এটা 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 আর কে ছেড়ে দিচ্ছে, এখানে কি চার্জ আসছে? প্লাস। ভালো করে বুঝতে হবে, এটাও তো ক্যাটায়ন হয়ে গেছে, ওটা অ্যানায়ন পড়ে আছে, তো স্টেবল তো হয়নি কেউ। এ কিভাবে স্টেবল হবে? দেখো কিভাবে স্টেবল হচ্ছে। এটা একটু ভেঙে লিখে নিচ্ছি। এখন এই নাইট্রোজেনের পরমাণু মাথায় কি চার্জ এসছে? পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ থেকে নিউট্রাল কি করে হবে? না তো অ্যামিন হবে না। দেখো যে কোনো একটা প্রোটন, এর কাছে কটা প্রোটন আছে? 3টে প্রোটন আছে। ও কি করবে? যে কোনো একটা প্রোটনকে বাদ দিয়ে দেবে। প্রোটন বাদ দেবে, প্রোটন মানে H প্লাস হিসেবে বাদ দেবে। এখানে নাইট্রোজেন দিয়েছে একটা ইলেকট্রন, হাইড্রোজেন দিয়েছে একটা ইলেকট্রন। তাহলে এই দুটো ইলেকট্রন কে নিয়ে নেবে? নাইট্রোজেন। ফলে কি হবে? ওটা লোন পেয়ার হয়ে যাবে আর H প্লাস ছেড়ে দেবে। আর দেখো এখান থেকে যে H প্লাসটা বেরোচ্ছে, ওই H প্লাস আর এখানে X মিলে কি হবে? HX। তার মানে আমাদের আলটিমেট এখান থেকে প্রোডাক্ট আমরা কি পাবো? আর NH2 হবে। এটা এটা কি তৈরি হয়ে গেল? আর NH2 প্লাস কি তৈরি হবে? HX। দেখো অ্যামিন হয়েছে কিনা, বুঝতে পারলে প্রসেসটা? তো এই প্রসেসটা আমরা কন্টিনিউ করবে। আবার দেখো শোনো, এই বিক্রিয়াটা কন্টিনিউ চলতে থাকে কেন? কারণ যদি কোনো কারণে এই যে RX দেওয়া আছে না, এই RX মানে এই যে হ্যালো অ্যালকেনটা দেওয়া আছে, এই হ্যালো অ্যালকেনে যদি পরিমাণে কিছু এক্সেস থাকে, অনেক বেশি থাকে, তখন কি হয়? এই বিক্রিয়া কন্টিনিউ চলতে থাকে। তাই এই বিক্রিয়ার নাম কি দেওয়া আছে? অ্যামোনোলিসিস। এটা চলতেই থাকে কন্টিনিউ। কখন কন্টিনিউ হবে? যদি এটা এক্সেস থাকে। তাহলে মনে রাখতে হবে এখানে দুটো কথা, যে RX প্লাস অ্যামোনিয়া, একবার তোমাকে দেয়া থাকবে, এখানে লেখা থাকবে এক্সেস পরিমাণ, এক্সেস। তাহলে এখানে কি বিক্রিয়া? প্রোডাক্ট তৈরি হবে, মেজর প্রোডাক্ট। আরেকবার থাকবে RX প্লাস অ্যামোনিয়া, আরেকবার থাকবে অ্যামোনিয়াটা আছে এক্সেস, তখন কি প্রোডাক্ট তৈরি হবে? দেখো এই যে প্রথম যেটা করেছি, এখানে এক্সেস কে আছে? হ্যালো অ্যালকেন। তো এখানে বিক্রিয়া কন্টিনিউ চলতে থাকবে। বাট এখানে যে অ্যামোনিয়া এক্সেস আছে, এখানে এই যে এটা কত ডিগ্রি অ্যামিন হয়েছে? এখানে প্রোডাক্টটা 1 ডিগ্রি। তো এখানে একমাত্র প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিনই হবে মেজর প্রোডাক্ট, 1 ডিগ্রি অ্যামিন। আর এখানে কোনো প্রোডাক্ট তৈরি হবে না। তাহলে এখানে প্রোডাক্টটা কি হবে? আর NH2, এটাই হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট, আর NH2। এবার কোশ্চেন হচ্ছে এই যে এক্সেস থাকলে বিক্রিয়াটা কিভাবে হবে সেটা আমরা দেখি। তাহলে এই যে বিক্রিয়াটা হয়েছিল, প্রোডাক্ট কি কি পেয়েছিলাম? আর NH2 পেয়েছিলাম, আর কি পেয়েছি? HX পেয়েছি। আচ্ছা, যখন আমাদের এটা এক্সেস আছে মানে RX টা আবার আছে, ভালো করে খেয়াল করো, এই যে অ্যামিনটা যেটা তৈরি হয়েছে, এ তো লোন পেয়ার আবার ফেরত পেয়ে গেছে নাইট্রোজেন পরমাণু। তো ওই অ্যামিনটা এর সাথে আবার বিক্রিয়া করতে আসবে, আর NH2। তাহলে এটা তো বারবার ফেরত পেয়ে যাবে না লোন পেয়ারটা। তাহলে ওটা আর এক্সেস দরকার নেই, অ্যামোনিয়া এক্সেস দরকার নেই, দরকার কোনটা? হ্যালো অ্যালকেনটা। তাহলে এখন কি করবে? একই রকম ভাবে এটা ডেল্টা পজিটিভ, এটা কি হবে? ডেল্টা নেগেটিভ। তো এই লোন পেয়ার এসে এই আর কে অ্যাটাক করবে, একে বের করে দেবে। এটা কি সে বাদ যাবে? এখান থেকে একটা H, এখান থেকে X মিলে কি হবে? HX বাদ যাবে। তাহলে কি তৈরি হবে বলো? এই যে আটটা, এটা কি যুক্ত হচ্ছে কার সাথে? নাইট্রোজেনের সাথে।
তাহলে ওখানে আগে থেকে একটা আর ছিল, আবার একটা আর যুক্ত হলো, আর একটা হাইড্রোজেন বাদ গেলে একটা হাইড্রোজেন থাকবে, এখানে কি তৈরি হবে? HX তৈরি হবে। দেখো হচ্ছে কিনা? তাহলে নাইট্রোজেন কটা বন্ধন হয়েছে? 3টে, মানে আবার লোন পেয়ার ফেরত পাবে। আমি আর ভেঙে এটা দেখাচ্ছি না, আগের স্টেপে যেভাবে ভেঙে দেখালাম এইভাবে কন্টিনিউ বিক্রিয়া চলতে থাকবে। তাহলে দেখো আবার তো লোন পেয়ার ফেরত পেয়ে গেছে, তাহলে আবার আর এ গুণ নাও, কেন আমি তো এক্সএস বলেছি এটা। তাহলে ওর সাথে যদি আমি আবার ওই আর এনএস নিয়ে আসি, এইটাকে নিয়ে এলে, এটা কত ডিগ্রি হয়েছে? এখানে 2 ডিগ্রি, আগে কত ছিল? 1 ডিগ্রি। তো লোন পেয়ার এসে কি করবে? আবার এই আর কে অ্যাটাক করবে, কারণ এটা ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, এখান থেকে আবার HX রূপে বাদ যাবে, তাহলে কি প্রোডাক্ট পাবে বলো? 3 ডিগ্রি হয়ে যাবে। এখানে 3টে আর গ্রুপ চলে আসবে, আর HX বাদ চলে যাবে। আবার দেখো লোন পেয়ার চলে এসছে, বিক্রিয়া কি বন্ধই হবে না, চলতেই থাকবে। একই রকম ভাবে আবার লোন পেয়ার আসবে, আর কে অ্যাটাক করবে, এক্স কে বাদ দিয়ে দেবে। তাহলে এইখানে কিন্তু বিক্রিয়াটা স্টপ হবে, কারণ শোনো, হ্যাঁ এখানে দেখো 3টে আর গ্রুপ চলে আসবে, আর তো এইচ নেই এর মধ্যে, ও আর প্রোটন তো বাদ দিতে পারবে না। এতক্ষণ কি করছিল? একটা করে প্রোটন বাদ দিয়ে দিয়ে লোন পেয়ারটা নিতে পেরেছিল। এখন তো আর এর কাছে কোনো প্রোটন বাদ দেওয়ার মতো নেই, এটাই পড়ে থাকবে, এখানে এইচএস বাদ যাবে না। তো এখন এর মধ্যে কি চার্জ হবে? পজিটিভ। এখানে যে হ্যালোজেনটা বাদ যাবে, ওটা কি করবে? এই অ্যামোনিয়াম, যে এটার নামই কি অ্যামোনিয়াম সল্ট, এই চার্জটা কি করবে? থার্ড ব্র্যাকেটের উপরে দিয়ে দাও এখানে, এটাকেই নিউট্রাল করবে এক্স মাইনাস। তাহলে এটা কিন্তু আর অ্যামিন হলো না, এটা কি হলো? অ্যামোনিয়াম সল্ট হয়ে গেল। তো এইভাবেই এটা থেকে যাবে। তার মানে এটা এক্সেস থাকলে, অর্থাৎ হ্যালো অ্যালকেন পার্টটা যদি এক্সেস থাকে, মেজর প্রোডাক্ট কি হবে তোমার? কি হচ্ছে? অ্যামোনিয়াম সল্টে গিয়ে থামবে। কিন্তু এটাও মনে রাখতে হবে তোমাদের এখানে একটা কথা, এই যে আর গ্রুপ 4টে আছে, ভালো করে বোঝো এটা, এই যে আর গ্রুপ 4টে আছে, এই আর গ্রুপটা যদি বাল্কি গ্রুপ হয়, মানে এইখানে যে আরটা নিয়েছে, এই যে আর গ্রুপটা যদি এটা মিথাইল হয় বা এটা যদি ইথাইল হয়, তাহলে এই অ্যামোনিয়াম পর্যন্ত হয় বিক্রিয়াটা, কেন? স্টেরিক হিন্ড্রেন্স কম হয়। এর এই নাইট্রোজেনের চারপাশে 4টে গ্রুপ আছে, যদি ছোট ছোট গ্রুপ থাকে তাহলে এদের মধ্যে কোনো স্টেরিক হিন্ড্রেন্স হবে না, মানে কোনো ধাক্কা হবে না। যদি অনেক বড় বড় গ্রুপ দিয়ে দিই তাহলে ধাক্কা হবে, যৌগটা হবে না। যখন বড় বড় গ্রুপ থাকবে তখন এই 3 ডিগ্রি অ্যামিন পর্যন্তই বিক্রিয়াটা থেমে যাবে, এই পর্যন্ত থেমে যাবে। যখন কি থাকবে? বাল্কি গ্রুপ থাকবে। মনে থাকবে তো? যদি ইথাইল বা মিথাইল থাকে, এরকম ছোট ছোট গ্রুপ থাকে, তাহলে তোমার অ্যামোনিয়াম সল পর্যন্ত যৌগটা তৈরি করবে, আর যদি বাল্কি গ্রুপ থাকে তাহলে 3 ডিগ্রি অ্যামিন পর্যন্তই হয়ে থেকে যাবে। মনে থাকবে তো? বলো, বুঝতে পারলে না ডাউট আছে এখনো? আচ্ছা, এবার দেখো এই যে বিক্রিয়াটা আমরা করলাম, এই বিক্রিয়াটার সমস্যা আছে। সমস্যাটা কি বলতো? যখন আমরা এটা এক্সেস নিচ্ছি, এখানে 1 ডিগ্রি অ্যামিনো তৈরি হচ্ছে, 2 ডিগ্রি অ্যামিনো হচ্ছে, 3 ডিগ্রি অ্যামিনো হচ্ছে, আবার অ্যামোনিয়াম সল্ট হচ্ছে। অ্যামোনিয়াম সল্ট নাহলে সহজে আলাদা হয়ে যাবে, কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনো একটা মিশ্রণ তৈরি হচ্ছে। মিশ্রণ থেকে তুমি কাকে সহজে পৃথক করবে? পৃথক করা সহজ নয়, তাহলে পৃথক করবে একটা পদ্ধতি লাগবে। তাহলে এই পদ্ধতিতে আমাদের অ্যামিন প্রস্তুতি, এটা কি সহজ? নিশ্চয়ই না। তাহলে অন্য কোনো পদ্ধতি করতে হবে, তাই জন্য আমরা পরের পদ্ধতিতে যাব। তা এবার হচ্ছে এখানে তোমাদের টপিক পরে তোমরা রয়েছে তোমাদের, এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন যদি একটা মিশ্রণে থাকে, তাদের আমরা কি দিয়ে পৃথক করব? এই চ্যাপ্টারেই তোমরা পড়বে, তাকে বলা হয় হিন্সবার্গ রিয়েজেন্ট। কি বলা হয়? হিন্সবার্গের বিকারক। টপিকটা লিখে রাখতে পারো ওখানেই, লেখো টপিকটা। উক্ত বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ হিসেবে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের মিশ্রণ উৎপন্ন হয়। অ্যামিনগুলিকে পৃথক করা কষ্টসাধ্য, সহজে করা যাবে না। 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনকে পৃথক করার জন্য হিন্সবার্গের পদ্ধতি অবলম্বন করতে হয়। হিন্সবার্গের পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা আমরা পরে পড়বো হিন্সবার্গের পদ্ধতিটা কি।